শরীফ ওসমান হাদি নিয়ে এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো হলো, আমি সেই কথার প্রেক্ষিতে কিছু কথা বলবো। তার আগে কলম, সংস্কৃতি এবং সিংহাসন এইটা নিয়ে কিছু কথা বলতে চাই। আমি আমার মতো করে যেটা বুঝি, কলমের কাজ একটা ডিসকোর্স তৈরি করা, একটা বয়ান তৈরি করা। সেই বয়ান, কালচার, সংস্কৃতি যেটা, এটা সংজ্ঞা নিয়ে অনেক রকমের আলাপ আছে, অনেক ধরনের কথা আছে। মোদ্দা কথা হচ্ছে যে এই কালচার, সংস্কৃতি আমাদের জীবনের প্রায় প্রতিটি পর্যায়ে আমরা কি করি, কি করি না, কি পছন্দ করি, কি আমাদের অপছন্দ, কোন পথে আমরা হাঁটবো, কোন পথে আমরা হাঁটবো না, তার প্রত্যেকটার উপরেই একটা খুব বড় ভূমিকা রাখে আর কি। তো ইটস অল এনকম্পাসিং, সব কিছুই কালচারের ভিতরে আছে। প্রফেসর আক্তার মজুমদার খুব ভালো বলেছেন যে এটা একটা কালেকটিভ মেমোরি, যেটা আমাদের জীবনকে ভীষণভাবে সমৃদ্ধ করে, নিয়ন্ত্রণ করে। এবং এই ডিসকোর্স এবং কালচারের উপরে যাদের নিয়ন্ত্রণ, পাওয়ার স্ট্রাকচার তাদের হাতেই থাকে। ক্ষমতার সিংহাসনের সাথে যে ক্ষমতা সংশ্লিষ্ট, সেই ক্ষমতার উপরে শক্ত গ্রিপটা তাদের উপরেই থাকে যারা এই ডিসকোর্স এবং কালচারের উপরে যাদের একটা শক্ত গ্রিপ আছে। তো কাজে এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ। হাদিকে নিয়ে যে কথাগুলো হলো, আমার মনে হলো যে সবচেয়ে আমার কাছে যেটা গুরুত্বপূর্ণ সেই কথাটা আসেনি। হাদি বেঁচে থাকলে তার বয়স 33-এর কাছাকাছি হতো। তার জন্মদিন নিয়েও কিছু কথাবার্তা আছে, এটা থাকে। এটাও একটা বৈশিষ্ট্য, আমাদের কালচারের একটা বৈশিষ্ট্য, যে এই দেশের শতকরা 95% মানুষ তাদের জন্মদিন নিয়ে কথা আসে আর কি। কাগজে কলমে তাদের যেটা জন্মদিন, প্রবাবলি এটা তাদের জন্মদিন নয়। ইট ইজ এ পার্ট অফ আওয়ার কালচার। এবং এটা আমাদের একটা পরিচয় তুলে ধরে যে আমাদের কালেকটিভ ক্যারেক্টারের ভিতরে সত্যনিষ্ঠতার বিপুল পরিমাণে অভাব আছে। দ্যাটস ইট। আমি যখন ক্লাস 9-10-এ পড়তাম, তখন রেজিস্ট্রেশনের সময় আমার ক্লাসের 3 জন, একজন ছাত্রী, 2 জন ছাত্র, যাদের জন্ম তারিখটা ঠিক যা তা লিখেছিল, আমি তাদের ভিতরে একজন ছিলাম, আমার স্ত্রীও তাই। উই আর ভেরি প্রাউড অফ ইট, যে আমরা এই প্রতারণাটার আশ্রয় জীবনে কখনো নিইনি আর কি। তো এই কথাটা এই জন্য বললাম যে যেহেতু জন্মদিন প্রসঙ্গটা চলে আসলো আর কি। হাদি কি করেছিল, এর অনেক তাত্ত্বিক বিশ্লেষণ হতে পারে। হাদি আসলে যেটা করেছিল সেটা সহজ কাজ। হাদির ভিতরে কি ছিল? হাদি ছিল খাঁটি এবং সাধারণ। খাঁটি এবং সাধারণ এই দুটোর সমন্বয় যখন আসে, তখন সেটা একটা অসাধারণ সুন্দর ব্যাপার হয়। সবচেয়ে সুন্দর মানুষগুলো খুব সাধারণভাবেই অসাধারণ। তারা অসাধারণভাবে অসাধারণ না, তারা সাধারণভাবে সাধারণ না। হাদির ভিতরে এই জিনিসটা ছিল। এবং হাদির যে কথাটা বলছিলাম, যে সবচেয়ে বড় বৈশিষ্ট্য যেটা ছিল, যেটা নিয়ে আমরা কোনো কথা বলিনি, হাদির মনটা বড় ছিল। ছোট মন নিয়ে কেউ হাদি হতে পারবে না। হাদির মনটা অনেক বড় ছিল। এবং আমরা কীভাবে বুঝতাম? স্বল্প পরিচিত মানুষের সাথে ওই অকৃত্রিম হাসি এবং ওই এমব্রেসিং অ্যাটিচিউড হাদির মূল বৈশিষ্ট্যটাকে তুলে ধরতো। এই যে ভিডিওগুলো আমরা দেখি, ছেলেটি যেই প্রাণখোলা হাসি নিয়ে মানুষকে আপন করত, এটা একটা অসাধারণ সুন্দর দৃশ্য। এবং হাদি যে কথাবার্তাগুলো বলেছেন, হাদি আসলে কি বলেছে? হাদি যে খুব গভীর জ্ঞানের কথা বলেছে আমি সেটা মনে করি না। আসলে যেটুকু আমাদের ভেতরে আছে, যেটুকু সুন্দর, সেটুকুই অনেক গভীর। সেই কথাগুলো এই হাদি অতি অকপটে বলে গেছে, নিঃশঙ্ক চিত্তে, কোনো ভয় নেই, খোলামেলা। আমরা সবাই জানি কি হওয়া উচিত, কেমন হওয়া উচিত। লেখাপড়া করে যে এগুলো শিখতে হয় তা না, এই জিনিসগুলো দিয়েই আল্লাহ পাক মানুষকে এই দুনিয়াতে পাঠিয়েছে। এবং হাদি ওয়াজ দ্যাট সিম্বল। সে খুব বড় বড় জ্ঞানগর্ভ কথাবার্তা বলেনি, কিন্তু সে বুঝতো কোথায় কি প্রয়োজন এবং কিভাবে প্রয়োজন।
এবং এই কথাগুলো যখন হাদি বলতো, যে ভাষায় বলতো, এটা ছিল, আমি বারবার বলি, কোটি কোটি ভাষাহীন মানুষের ভাষা। তারা এটাই চায়, তারা এইভাবেই দেশটাকে দেখতে চায়, এটাই তাদের অ্যাসপিরেশন, এটাই তাদের স্বপ্ন। কিন্তু তাদের বলার সুযোগও ছিল না, বলার ভাষাও ছিল না। তারা তাদের কণ্ঠস্বর হাদির ভেতর দিয়ে আবিষ্কার করেছে। এবং শুধুমাত্র এই কারণেই এই মাত্র 32-33 বছর বয়স্ক ছেলেটি অতি অল্প সময়ের ভিতরে কোটি কোটি মানুষের ভালোবাসা পেয়েছে। হাদিকে যারা পছন্দ করে না, কেন পছন্দ করে না? কারণ হাদি হচ্ছে একটা আয়না। ওই আয়নার সামনে দাঁড়াতে গেলে যে সৎসাহস এবং যেই ধরনের পরিচ্ছন্নতা প্রয়োজন সেটা তাদের নেই। তারা হাদির আয়নায় যখন নিজেদেরকে দেখে, তারা অত্যন্ত কুৎসিত কিছু একটা দেখে, এবং সেই জন্যই তাদের হাদিকে এত বেশি ভয়। এখনও হাদিকে ভয় পায়। এই মুহূর্তে বাংলাদেশে যে 2-1টা মানুষকে সবচেয়ে বেশি ভয় পায়, তার মধ্যে শহীদ উসমান হাদি একজন। হাদি তো নেই, কিন্তু হাদির কথা শুনলেই কেন সমস্যা, হাদির কথা শুনলেই কেন কোথাও না কোথায় জ্বালা ধরে। অ্যাবসলিউটলি, ওটাই শরীফ ওসমান হাদি, যার কথা শুনলেই জ্বালা ধরবে, এবং এই জ্বালাটা যেন ধরে, জ্বালাটা যেন ভবিষ্যতেও এইভাবেই থাকে, সেটা নিশ্চিত করার একটা দায়িত্ব আমাদের তরুণ সমাজে বিশেষ করে আছে। আসলে ব্যাপারটা হচ্ছে যে সহজ করে সহজ কথা বলা, এবং সেই কথাটা, এটাকে বলে রেজোনেন্স, আমাদের হৃদয় তন্ত্রীতে সেটার একটা অনুরণন হয়, যেন আরে আমি তো এটাই বলতে চাচ্ছিলাম, আমি তো এটাই ভেবেছিলাম। সেই কথাটাই শহীদ ওসমান হাদি বলে গেছে। আমরা কিছু কিছু জিনিস দেখে দুঃখ পাই, আজকেও দুঃখ পাচ্ছি এখানকার উপস্থিতি। আমরা তো শহীদ ওসমান হাদির অনেকেই বলি যে আমরা তাকে খুব হৃদয়ে ধারণ করি। আমি এখানে সেটার লক্ষণ দেখতে পাচ্ছি না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আমাদের ছাত্রীরা কই? আমরা কি এমন কিছু করছি যারা জুলাই আগস্টের, আমি বলবো যে 50% স্টেক হোল্ডার ছিল, তারা কি করে আস্তে আস্তে দৃশ্যপট থেকে সরে যাচ্ছে? এইটা নিয়েও তো আসলে চিন্তাভাবনা করার প্রয়োজন আছে। এবং এই সমস্ত চিন্তাভাবনা এবং এই সমস্ত জায়গায় স্বচ্ছ চিন্তা না আনতে পারলে আসলে দেশের ভবিষ্যৎ যে খুব ভালো সেটা বলা যাবে না। একটা কথা বলি, এখানে কালচার নিয়ে অনেকগুলো কথা এসছে। এই যে রাষ্ট্র, বাংলাদেশ নামক রাষ্ট্র, এই রাষ্ট্রের কালচার কি ভালো করে বোঝার প্রয়োজন আছে। এই রাষ্ট্রের কালচার কি মুসলিম কালচার? অ্যাবসলিউটলি নট। এই রাষ্ট্রের কালচার মুসলিম কালচার নয়। সংখ্যাগরিষ্ঠ মানুষের বিশ্বাস হলো ইসলাম। তারা যেন এই বিশ্বাস নিয়ে সংকুচিত না হয় সেইটা নিশ্চিত করতে হবে। তার অর্থ এই না যে এই রাষ্ট্রের কালচার হলো মুসলিম কালচার। এই রাষ্ট্রের যে আজকে ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর বোধহয় একটা অনুষ্ঠান ছিল, কনক সাহেব ওখানে গেছিলাম, তাদের কালচারও এই রাষ্ট্রের কালচার। এই রাষ্ট্রে অন্যান্য ধর্মের যে মানুষ আছে তাদের কালচারও এই রাষ্ট্রের কালচার। আমরা যেটা হতে দিতে চাই না, যেটা বারবার ঘটেছে, সেটা হলো মুসলিম পরিচয় নিয়ে গৌরবের সাথে মাথা উঁচু করে চলাটার রাস্তা একটা শ্রেণী বারবার সেটাকে রুদ্ধ করার চেষ্টা করেছে। সেটা আমরা হতে দেব না। কিন্তু আমরা মুসলিম কালচার, যারা ধর্মবিশ্বাসে মুসলিম নয়, তাদের উপরে চাপিয়ে দেওয়ার কোনো ইরাদাই আমাদের রাখা চলবে না। ঠিক এই রাষ্ট্রের উপরে আমাদের যে হিস্সা, তাদেরও সেই হিস্সা। হাদি বিষয়টা বুঝতো, এবং ইনক্লুসিভনেসের যখন কথা বলা হয় তখন মানুষ খুব ভয় পায়, কিন্তু ইনক্লুসিভনেস ছাড়া রাষ্ট্রের কোনো সুন্দর ভবিষ্যৎ নাই। এটাকে বলে নাগরিকের কালচারে স্টেক। প্রতিটা নাগরিকের কালচারে স্টেক থাকতে হবে। এখানে কোনো একটা বিশ্বাস অন্য কোনো বিশ্বাসকে পুশ করবে না। কিন্তু দুঃখের কথাটা হচ্ছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ, ভোট গণতান্ত্রিক, কালচার মোটেই গণতান্ত্রিক না। 18 কোটি মানুষের কালচার কেমন হবে, এইটার রূপরেখা 18 জন মানুষ তৈরি করতে পারে। এবং বাংলাদেশে এই ঘটনাটাই বারবার ঘটেছে। সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তা, চেতনা, বিশ্বাস, জীবনাচার, সেগুলোকে কিভাবে কোণঠাসা করে একটা
কি বলবো, যে কলকাতা কেন্দ্রিক, যদিও কথাটা বারবার বলতে বলতে এই জিনিসটা হয়ে গেছে, অথবা বাম চিন্তাধারা থেকে যেটা উঠে এসছে, তাদের কালচারের বাইরে এই দেশে আর কোনো কালচার থাকবে না। উই ডিনাউন্স ইট, আমরা এটা মানি না, আমরা এটা মানবো না, এটা আমরা হতেও দেব না। এই দেশের প্রত্যেকটা ধারার মানুষের কালচারে তার অংশীদারিত্ব আছে, এবং সেই অংশীদারিত্বকে স্বীকার করতে হবে। এবং যারা স্বীকার করেন না তারা গণশত্রু, কিন্তু একই সাথে তাদের যোগ্যতা আছে। এই যোগ্যতা অর্জনেরও কিন্তু কোনো বিকল্প নেই। আমি কালচারের যে আলাপ শুনলাম সেখানে একটা মারাত্মক ভ্রান্তি আছে। আমি যে কালচারের আলাপ শুনলাম যে অমুক সময়ে চরিত্রগুলো সব অমুক, কাজেই আমাদের কিছু করতে হবে, এইটা টু স্টার্ট উইথ অসুবিধা নেই, বাট দিস অ্যাপ্রোচ ইজ রিয়াকশনারি। কালচার তৈরি হতে হয় অর্গানিক্যালি। অমুকে তার বিশ্বাসের উপরে ভিত্তি করে একটা কবিতা লিখেছে, কাজে আমাকে আমার বিশ্বাসের উপরে ভিত্তি করে একটা কবিতা লিখতে হবে, ওটা কোনো কবিতা হবে না। কালচার তৈরি হয় ভেতর থেকে, শুধু রিয়াকশন, প্রতিক্রিয়া দিয়ে কালচার তৈরি হয় না। এবং এই কাজ করতে গেলে যোগ্যতার কোনো বিকল্প নাই। ইয়েটস এইভাবে একটা লিখেছিলেন, কাজে আমারও ওই রকম একটা কিছু লিখতে হবে। ইট উইল নেভার ওয়ার্ক। কথাটা হলো পারতে হবে। যতক্ষণ পারবেন না ততক্ষণ আপনি পারেন না, এবং যতক্ষণ পারেন না ততক্ষণ ওটা যাবে না, ওটা দিয়ে হবে না। কাজে পারার জন্য যা করা দরকার সেটাই বেশি বেশি করতে হবে। বললে তো হবে না যে বঙ্কিম অমুক অমুক লিখে গেছে। অফকোর্স বঙ্কিমের জুড়ি আরেকজন লেখক তো অ্যাটলিস্ট সেই কোয়ালিটির তৈরি করতে হবে, নতুবা শুধু অমুক অমুক লিখে গেছে এই আলাপ দিয়ে কত দূর? এই আলাপ দিয়ে তো বেশি দূর যাওয়া যাবে না। কাজেই শেখার এবং জানার এবং সেই জন্য চেষ্টা করার কোনো বিকল্প নেই। এই চেষ্টার জায়গায় আমাদের বিপুল অভাব আছে, যোগ্যতা অর্জনের জায়গায় আমাদের বিপুল অভাব আছে। এই কাজগুলো ঠিক মতো না করে শুধু বক্তৃতা, সেমিনার, সিম্পোজিয়াম তো কোনো ফলাফলই নিয়ে আসে। হাদির আরেকটা যে বৈশিষ্ট্য ছিল, ইট ওয়াজ এক্সট্রিমলি অর্গানিক। হাদি মাটি থেকে উঠে আসা, হাদি কোনো আরোপিত সত্তা না, হাদিকে কেউ কোনো জায়গাতে বসায় দেয়নি। হাদি ওই হাদি হয়েই ঝাঁকড়া চুল, এলোমেলো বেশভূষা আর ওই চিরা মুড়ি খেয়েই হাদি দৌড়ে গেছে। হাদি একেবারে মাটি থেকে উঠে আসে, এবং সেই জন্যই মাটির থেকে তার যে সংযোগ সেটা মারাত্মকভাবে ছিল। কাজে আমি যেটা বলবো যে বড় মনের পরিচয় দেওয়াটা খুবই প্রয়োজন। এবং ধর্ম বিশ্বাসের কথা যদি আসে, আল্লাহ পাক যোগ্যতার মূল্যায়ন করেন, কারণ তিনি সুবিচারী। কাজেই শুধু ধর্ম বিশ্বাস দিয়ে যেখানে যোগ্যতার প্রশ্ন, সেখানে কিচ্ছু করা যায় না, কারণ এটা আল্লাহর নিজের যে জাত, ফিতরাত, সেইটার উল্টো দিকে যায়। আমি দৌড়াতে পারি না, প্রতিদিন মুনাজাত করি, আমাকে যদি ট্র্যাকে নামিয়ে দেওয়া হয় আমি 100 মিটারে জিততে পারবো? ওই মুনাজাত আমাকে 100 মিটারে জেতাবে? কেন জেতাবে না? আমি তো সবচেয়ে বেশি ইবাদত বন্দেগী করি। জেতাবে না, কারণ ওটা সুবিচারের পরিপন্থী। ওই ট্র্যাক রেসে সেই জিতবে যার এইটা জেতার যোগ্যতা আছে, ওখানে ওইটা দিয়ে কাজ হবে না। ওই প্রত্যাশা যেন আমরা না করি। কাজে পাড়াটাকে পাড়ার মতো করেই পারতে হবে। যে পারে না সে পারে না, যে পারে না তার হবে না। কাজে পাড়ার প্রয়োজন আছে। এবং এইটার জন্য আমি তরুণ সমাজকে বলবো যে লেখাপড়া, জ্ঞান অর্জন এবং ভালো করে বোঝার কোনো বিকল্প নেই। এবং যেই বোঝাপড়া প্রয়োজন সেই বোঝাপড়া এই রাষ্ট্রের প্রতিটি নাগরিকের জন্য হতে হবে। কিসের দল, কিসের গোষ্ঠী, দৃষ্টিভঙ্গি বড় করা প্রয়োজন। এবং সেই দৃষ্টিভঙ্গির ভিতরে প্রত্যেকের জন্য যেন কিছু থাকে, প্রত্যেকের অধিকারের সুরক্ষা যেন থাকে, এইটা আমাদের খুব বেশি মনে রাখতে হবে। মুখস্থ করার প্রয়োজন নাই, হাদি কিছু মুখস্থ করেনি। বড় বড় চিন্তকরা যেটা বলেছে তার কোনোটাই বাইবেল নয়। সাবঅল্টার্নের কি ভাষা আছে? যখন ভাষা শুরু হবে তখন বুঝবা যে ভাষা আছে কি ভাষা নাই। কাজে কোনো তত্ত্ব কথা অত বেশি মাথার ভিতরে ঢোকানোর দরকার নেই। যেই জিনিসটা যত সহজে দেশ, মাটি, মানুষকে সামনে রেখে যত সহজে বোঝা যায় তত সহজেই বুঝতে হবে। হাদি স্বার্থপর ছিল না। চারিদিকে সবচেয়ে বড় যেই সংকটটা দেখি সেটা স্বার্থের সংকট।
স্বার্থপর ছিল না বলেই হাদি এত বড় হুমকি। যারা স্বার্থপর তাদের পায়ের তলার মাটি হাদি সরিয়ে দিচ্ছে, সেই জন্য হাদিকে সরে যেতে হচ্ছে। বাংলাদেশে যে তরুণ সমাজ আছে তাদের ভিতরে হাজারে হাজারে হাদি আছে, সেই হাজারে হাজারে হাদি জেগে উঠুক, তার উদারতা, তার মানুষের প্রতি ভালোবাসা তারা ধারণ করুক, ধারণ করে এই দেশটাকে সুন্দর করুক, দেশটা সুন্দর দিকে এগিয়ে যাক। এবং আমার মনে হয় হাদি এটাই চেয়েছিল। আমি হাদির কবর জিয়ারত করতে গিয়েছিলাম, সাধারণ মানুষের তার প্রতি যে ভালোবাসা অতুলনীয়। এই ভালোবাসা যে পেয়েছে, আসলে এর বাইরে আর কী এমন পাওয়ার আছে? হাদি সব কিছুই পেয়ে আমাদের ছেড়ে চলে গেছে। হি ওয়াজ ইভলভিং, সে শিখছিল, আমরাও শিখব। আমাদের ভুল হয়, ভুল থেকে আমরা শিখব, আমরা কম কম ভুল করব, আমরা সবাইকে সাথে নিয়ে ইনশাআল্লাহ সামনে এগোবো আর কি। তো হাদি ভক্তদের নিয়ে একটা কথা বলে আমি শেষ করে দেব। আমার হাদি ভক্ত দেখলে মাঝে মাঝে ভয় লাগে। আমার মনে হয় হাদি ভক্তদের ভিতরে একটা বড় অংশ শহীদ উসমান হাদি কী বলতো, কী চেয়েছিল, তার বিন্দু মাত্র ধরতে পারেনি, বিন্দু মাত্র ধরতে পারেনি। এটা একটা বাস্তবতা আর কি, বিন্দু মাত্র ধরতে পারেনি। কারণ এত কদর্য চিন্তাভাবনা, এত সংকীর্ণতা নিয়ে আমি আমার প্রোফাইলে একটা হাদির ছবি লাগিয়ে দিলাম। দিস ইজ শেম, একটা লজ্জার ব্যাপার আর কি। তাহলে আমি হাদি ভক্তদেরও আবার রিভাইজ করতে বলবো, একটু ভালো করে বোঝার চেষ্টা করা এই ছেলেটি আসলে কী চেয়েছিল, কীভাবে চেয়েছিল, এইটা যেন তারা ধরতে পারে আর কি। তো আমি শেষ করছি, আসলে সময়ের সংক্ষিপ্ততা আছে, নামাজের সময় হয়ে যাচ্ছে। সকলের কল্যাণ কামনা করছি। শহীদ ওসমান হাদির জন্য বাংলাদেশের লাখো মানুষ প্রতিদিন দোয়া করে, আমরাও দোয়া করি, আমরা দোয়া করতেই থাকবো। তাকে আমরা ভুলতে দেব না, তাকে আমরা ভুলতে দেব না ইনশাআল্লাহ। তো আবারও আয়োজকদের আমি ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম। সময়টা খুব